প্রতিটি মানুষের হৃদয়ের একটি বিশেষ চাবি রয়েছে। তার স্বভাব ও প্রকৃতি বুঝতে পারলেই আপনি সে চাবিটির সন্ধান করতে পারবেন। আপনি যদি মানুষের হৃদয় জয়ের এসব কৌশল ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে দেখবেন মানুষ বলাবলি করবে, অমুকের আচরণ এত অমায়িক যে এর জুড়ি মেলা ভার। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার নার্গিস চ্যানেল থেকে আমি নার্গিস স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা ভিডিওটি দেখছেন বা দেখছে না, সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এই তো পাখিদেরকে এই গরমের মধ্যে গোসল করতে দিয়েছি। গরমে তো আমরা মানুষ একবারে হাঁপিয়ে যাচ্ছি। তো পাখিদেরকে যখন একটু ঠান্ডা পানি দিয়েছি গোসল করার জন্য, দেখুন না ওরা কত মজা করে গোসল করছে। তো এইটা দেখে কিন্তু আমারও মনে হচ্ছে যদি পুকুর বা নদী পেতাম, আমিও হয়তো এভাবে ডুবে সাঁতার কাটতাম পানির মধ্যে। তো ওদের এই আনন্দটাই আর কি নিজের মধ্যে ফিল করতেছি আর বসে থেকে দেখতেছি, খাঁচার সামনে বসে রয়েছি। আর এই তো এদিকে আমি কিছু বীজ বুনেছিলাম, ঢ্যাঁড়স, বরবটি, তারপর কিছু করলার। তো মাশাল্লাহ খরার মধ্যেও বেশ ভালোভাবেই কিন্তু এগুলো গজিয়েছে। তো ওদেরকে একটু পানি দিতে হবে, তাই সকাল সকাল তাদের একটু পানি দিয়ে আমি শুরু করব আমার সংসারের অন্যান্য কাজকর্ম। আমি যখন কালকে ভয়েস দিচ্ছিলাম, এটা কিন্তু গরমের সময় ভিডিওটা করা ছিল। তো ভয়েস দেওয়ার সময় ঝুম একবারে শিলাবৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তখন আর ভয়েস দিতে পারিনি। তো ভিডিওটা একটু লেট করে আপলোড করা হয়ে যাচ্ছে। আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা যারা এখনও আমাকে ভালোবাসা দিয়ে ভিডিওটি কন্টিনিউ করছেন আর ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক ভিডিওটাতে আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে। তো এখানে চলে এসেছি, এখন আমি রান্নাঘরে রান্না করব। তো তার আগে চুলাটা রাতেই তো পরিষ্কার করে রেখেছিলাম, তো রান্নার আগে আরেকটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ দেখা যাবে রান্নার সময় কোনো তরকারির টুকরো পড়ে গেলে সেটা আবার উঠিয়ে কড়াইয়ে দিব। তো সেজন্য আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি। রাতের বেলা দেখা যায় কোনো তেলাপোকা বা কিছু হাঁটাহাঁটি করতে পারে, সেজন্যই আসলে পরিষ্কার করে নেওয়া। গরমের মধ্যে কি রান্না করব এটা ভাবতে হয়, তবে আমার যেহেতু বাইরেও যেতে হয়, তো সেজন্যই সব কাজ কিন্তু আগের দিন রাতে বা দিনের মধ্যে প্ল্যান করে রাখতে হয়, যে পরের দিন বেঁচে যদি থাকে তাহলে তো আমাকে এই কাজগুলো করতেই হবে। তো প্ল্যান করে রেখেছিলাম যে সকাল সকালই সারাদিনের একবারে রান্নাবান্না শেষ করে নিব। এখনই রান্নাবান্না বসিয়ে দিব। তো ভাবলাম যে সকালে একটু ভর্তা আইটেম কিছু করে ভাত খেয়ে নিব। গরমের মধ্যেতে অন্য কোনো রাস্তা রুটি পরোটা এগুলো করতে ভালো লাগে না। আর রুটি পরোটা আসলে তেমন চলেও না আমার, কারণ একবারে ডক্টরের নিষেধ, টোটালি যতটা অ্যাভয়েড করব রুটি পরোটা ততই আমার জন্য মঙ্গল। তো এদিকে কিন্তু আমি এই যে দুপুরের জন্য মাছের ঝোল বসিয়েছি, আলু দিয়ে টমেটো দিয়ে একটু মাছের পাতলা ঝোল করে নিচ্ছি, আর ভাত বসিয়েছি। এটা হচ্ছে দুপুরের জন্য প্লাস রাতের জন্য তরকারি। আর এই যে ভাত, এটা গরম গরম সকালেই ভর্তা ভাত করব। তো তার আগে সকালবেলায় কিন্তু আমাকে খালি পেটে এই তো চিয়া সিডস একটু খেয়ে নিতে হয়। তো এখানে আমি সকালবেলায় খালি পেটে মধু দিয়ে একটু এক গ্লাস চিয়া সিডসের পানি সহ খেয়ে নিচ্ছি। আমার কাজ যে একবারে ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে সাজুগুজু করে তারপর রান্নাঘরে যাব সেটা না, যেহেতু ঘরে বাইরে সমানতালেই সব কিছু সামলাতে হয়, সেজন্য ঘুম থেকে ওঠার পরেই রান্নাঘরে দৌড়াতে হয়। আর বাকি যে একটু ফাঁকে সময় পাই সেটা দিয়ে হয়তো পাখিদের একটু যত্ন নিই। আর এই তো গাছগুলোকে যদি পানি দেওয়ার থাকে সকাল সকালই, এক কাজ শুরু করে ওটাকে কিছুটা যেভাবে চুলায় হয়তো তরকারি বসিয়েছি, এখন আর দাঁড়িয়ে থাকতে হবে না, সাথে সাথে বসে থাকা যায় না, আর একটা কাজ আমাকে শুরু করতে হয়। তো এখানে একটু বসে পানিটা খেয়ে নিচ্ছি। ভাত তরকারি বসানোর আগে আমি এই যে মিষ্টি কুমড়া, টমেটো আর হচ্ছে সিম এগুলোকে একটু স্টিম করে নিয়েছিলাম ভর্তা করার জন্য, কারণ এদিকে ভাত আর তরকারি হতে থাকুক আর সেই সাথে আমি এগুলো ভর্তা করে নিতে পারবো। কিছু কাজ গুছিয়ে করলে রান্নাঘরে কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না এই গরমে। আর এই যে শাক দেখছেন, অসময়ে সরিষা শাক ভাজি, এটা আমার টবে লাগানো ছিল। তো পাতাগুলো কেমন একটু পোকা খাওয়ার মতো হয়ে যাচ্ছে, তো উঠিয়ে নিয়েছি, ওগুলোই আর কি সকাল সকাল ভেজে ফেললাম।
আর এখন আমি এক এক করে সবগুলো ভর্তাই করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ মরিচ ভালো করে লবণ দিয়ে মেখে এরপর সরিষার তেল দিয়ে টমেটোটাকে একটু টক টাইপের করে ভর্তা করে নেব। গরমের সময় না এসব খাবার খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আম ডালের টক বা টমেটো টক এই রান্নাটা কিন্তু গরমের সময় খুবই একটা স্বস্তিদায়ক খাবার। আমার এলোমেলো লাইফস্টাইলের এই ভিডিওগুলো যারা দেখেন আমার মনে হয় তারা আমার মতোই মধ্যবিত্ত ফ্যামিলির আপু বা ভাইয়া। কারণ যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারাই কিন্তু এইসব একটু দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আর যারা তার থেকে একটু বেশি লাক্সারি লাইফ লিড করেন তাদের কিন্তু এই ভিডিওগুলো ভালো লাগবে না। আর আমার চ্যানেলটাও কিন্তু খুবই ছোট, তাই আমি যদি এই কথাগুলো বলি তাহলে হয়তো অনেকে বলবেন যে উনি চ্যানেল প্রতিষ্ঠিত হওয়ার আগেই অনেক বেশি অহংকারী কথা বলছে। আমি আসলে সেটা ভেবে কিছু বলছি না, কারণ যারা লাক্সারি লাইফ লিড পছন্দ করেন তারাই কিন্তু শুধুমাত্র সেই ভিডিওগুলো দেখবেন আর ভালো ভালো কমেন্টস করবেন, আর হয়তো বা আমাদের ভিডিওতে এসে বলবেন যে আপনার ঘরে কিছু নেই, আপনি ভর্তা ভাত খান, আপনার লাইফস্টাইল একবারে খুব পোর, তাহলে আপনি কেন ইউটিউবিং করেন বা আপনার ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছেন। আসলে ইউটিউব জার্নিটা এক একজন শুরু করেছেন এক একজনের ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে বা শখের বসেই। কেউ কিন্তু এটাকে খুব বেশি প্রফেশনালি নিচ্ছে না, বিশেষ করে ব্লগাররা। ঘরের মধ্যে বসে থেকে অনেক আপু ভাইয়ারা, আপুরাই কিন্তু বিশেষ করে বলবো, তারা কিন্তু বসে থেকে নিজের কাজগুলোকে ডায়েরিবদ্ধ করে রাখেন। তো আমিও ঠিক তেমনই আমার এই কাজগুলোকেই আমি ডায়েরিবদ্ধ করে রাখতেছি। ইউটিউব আমার কাছে একটা মনে হয় যে ডায়েরি, কারণ এখানে আমি কোনো কিছু না লিখে ভিডিও করে আমার ডায়েরির মধ্যে রেখে দিতে পারি আর আপনাদের সাথে শেয়ার করি। এই যে কিছু কথা বলতে পারি, কথা বলার জন্য তো এখন লোকজন খুব কম পাওয়া যায়, তো ভিডিওর মধ্যে একটু কথা বললে একটু কথা বলা হয় আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভর্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। আর দুপুরের জন্য যে তরকারিটা রান্না করেছি ওটা একবারে ফ্রিজে দিয়ে রেখেছি, তা না হলে দেখা যাবে রাত হতে হতে নষ্ট হবে। দুপুর আর রাতের জন্য রান্না করেছি তো। আর এদিকে রোদ যেহেতু খুব বেশি ছিল, তো রোদেরও কিন্তু সদ্ব্যবহার আমরা বেশ ভালোভাবেই করে নিয়েছি। অনেক কাজ করেছি, রোদের মধ্যে অনেক কিছু শুকিয়েছি। তো মরিচগুলোকে এদিকে শুকাতে দিয়েছি, আর চাল গুঁড়ো শেষ হয়ে গিয়েছে আতপ চালের, সেজন্য কিছু চাল ভিজিয়ে দিয়েছি, দেবরকে দিয়ে এগুলো গুঁড়ো করতে পাঠিয়ে দেব। যেহেতু প্রচণ্ড রোদ পড়েছে বাইরের দিকে তাকানোও যায় না, যখন ঘরে থাকি তখন মনে হয় কিভাবে যে বাইরে মানে মানুষজন কাজ করে, অথচ নিজেকেও কিন্তু প্রতিদিনই ঘরের বাইরে যেতে হয়। দুপুরবেলা অফিস থেকে ফেরার সময় জাস্ট 2টার দিকে, তখন কিন্তু রোদের তাপ বেশি থাকতেছে, আর গাড়িতে লোকাল বাসের যাতায়াত তো বোঝেনি, মানে রাস্তার যে পিচের তাপটা সেটা কিন্তু মুখের মধ্যে এসে লাগে, তখন কিছু মনে হয় না। বাসটার ভিতরে চলে আসলে তখন খুব আলসেমি লাগে আর ভয় লাগে। তো দেখছি যে কয়েকদিন থেকে ফ্যানটাও একটু ময়লা হয়ে গিয়েছে, বাতাসটাও গরম লাগছে, ভারী বাতাস। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি ফ্যানটাকেও পরিষ্কার করে নিব আগে। তো এখানে এখন আমি ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। খুব বেশি ময়লা হয়নি, সেজন্য ভারী যে কাপড় দিয়ে যে ময়লা পরিষ্কার করতে হবে প্যান্টের করে, সে তেমনভাবে পরিষ্কার করলাম না, হালকাভাবে একটু পরিষ্কার করে নিলেই ময়লাগুলো চলে যাবে। তো প্রথমে শুকনো কাপড় দিয়ে ধুলোগুলোকে সরিয়ে নিয়ে তারপর আমি গ্লাস ক্লিনার স্প্রে দিয়ে ফ্যানটাকে পরিষ্কার করে নিচ্ছি। পানি দিয়ে ফ্যান পরিষ্কার করলে হয় কি যে দেখছেন ফ্যানটা কেমন কালো হয়ে গিয়েছে সাইডে, মনে হচ্ছে যে ময়লা উঠতেছেই না, এটা কিন্তু আসলে রংটা উঠে গিয়েছে। আর এই ফ্যানটা কিন্তু অনেক দিন থেকে আমাদের কাছে রয়েছে, আপনাদের ভাইয়ার কিন্তু ব্যাচেলর লাইফের এই ফ্যানটা। আমাদের তো টোনাটনের সংসার, এখনও আমি যেহেতু হোস্টেলে থাকতাম, আপনার ভাইয়া মেসে থাকতো, তো আমাদের সেই ব্যাচেলর লাইফের অনেক জিনিস দিয়েই কিন্তু আমাদের সংসারে প্রায় 3 বছর ভালোভাবে চলে যাচ্ছে। আর এদিকে যে আমার দেবর যে রুম দিয়ে থাকে ও কিন্তু স্কুলে চলে গিয়েছে। ছেলে মানুষ স্কুলে যাওয়ার আগে ঘর গুছিয়ে কিছুটা হলেও রাখে। আমার দেবরকে বলে দিয়েছিলাম প্রথম থেকে যে তুমি ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে অবশ্যই আগে নিজের বিছানাটা সবসময় গুছিয়ে রাখবে, কারণ যেহেতু আমি সবসময় বাসায় থাকি না। তো ও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এই কাজটা করে। তবে স্কুলে যাওয়ার সময় ইউনিফর্ম পরার সময় প্যান্ট বা গেঞ্জি যেখানে দাঁড়িয়ে থেকে খুলে ওখানে ওভাবে ফেলে রেখে যায়। তো আজকেও দেখছি তাই করেছে, তো ওটা একটু গুছিয়ে রাখছি। আর ফ্লোরে হয়তো বা একটু শুয়েছিল, তো বালিশটা ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে। তো রুমটা গুছিয়ে নিয়েছি। এখন হাতে কিছুটা সময় রয়েছে, তো মনে হচ্ছে যে আমার ঘরটাকে একটি সবুজ কর্নার দিয়ে সাজিয়ে নেই। তো যে ভেবেছি
তেমনই একটা কাজ করে নিচ্ছি। তো আমার বেডরুমে একটা গাছের সবুজ কর্নার করব। এই গরমের থেকে একটু যদি প্রশান্তি তবুও পেতে পারি, তো সেজন্যই আগে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তো ওই যে ফ্যান পরিষ্কার বাকি কাজগুলো তো আমি সকাল সকালই করে নিয়েছি। এরপরে খালা এসে ফ্লোর মুছে দিয়ে গেছেন। তো তারপরেও আমি আবার একটু ঝাড়ু দিয়ে নিয়ে তারপর আর কি এই সেটিংসটা তৈরি করছি। তো এক এক করে আমি গাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু একটা বিষয় খুব ভালো লেগেছে, এবারে প্রচণ্ড গরমের মধ্যে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানটাকে বেশ সবাই খুব মনে ধারণ করেছেন এবং কাজও করেছেন। তো আমিও সেটারই কাজ করছি। আমার যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো দিয়ে বেডরুমের মধ্যে একটা সবুজ কর্নার তৈরি করেছি। আসলে প্রকৃতির এমন নির্মমতার জন্য আমরাই দায়ী, এখানে প্রকৃতিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কারণ প্রকৃতির সুস্থ থাকার জন্য যা দরকার সেই গাছপালা কেটে আমরা কিন্তু আমাদের এই যে বিশালাকার দালান তৈরি করছি, সেটা আসলে দায়ভার আমাদেরকে নিতে হবে। আমরা কোনোভাবে এটাকে অ্যাভয়েড করতে পারি না। এই তো এক এক করে আমি সবগুলো গাছ দিয়ে দিলাম। আর এই জায়গাটায় যেন বসে একটু বই পড়তে পারি আর বিকেলে একটু চায়ের আড্ডা দিতে পারি, সেটার জন্য আর একটা সুন্দর সেটিংস করে নিলাম। একটা টুল দিয়ে তার মধ্যে একটা জায়নামাজ দিয়ে দিলাম। আর এমন একটা সুন্দর বই যদি এর মধ্যে রাখা যায় তাহলে বলুন তো কেমন লাগবে। আর আমার এই সাইডটাতে কিন্তু এমনিতে একটু হালকা বাতাস আসে জানলা দিয়ে। আমার বাসাটা যেহেতু ওপেন, গরমের মধ্যেও কিন্তু খুব বেশি একটা গরম লাগে না, বেশ চতুর্পাশ থেকে ঠান্ডা মানে একটু হলেও বাতাস আসে আর কি। তো এই তো আমি আমার বেডরুমে একটা মনে হচ্ছে যে নার্সারি তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু হলে স্বস্তি পাবো। আর গাছগুলোও কিন্তু বেশ গরমের মধ্যে এই সরাসরি রোদের মধ্যে একটু ঝিমিয়ে যাচ্ছে। তো ওদের জন্য ভালো হলো একটু ছায়ার মধ্যে থাকতে পারবে, কারণ ইনডোর প্লান্ট সবসময় তো একটু শেড জায়গাতে থাকে। তো হঠাৎ করে এত রৌদ্র আসলে তারাও কিন্তু টলারেট করতে পারছে না। গাছ অসুস্থ থাকলো, আমার জন্য একটু ভালো হলো, একটু হলো ঠান্ডা বাতাস পাবো। আর এই তো এই যে বইটা দিয়ে দিয়েছি, এখন একটু বসে যদি এমন বই পড়া যায় জীবনটাকে সত্যিই উপভোগ্য মনে হবে। এখন আবার চলে এসেছি রান্নাঘরে। সারাদিন ভেবেছি রান্নাঘরে আসবো না গরমে আর একবারও, তো তার উপায় নেই, কারণ টিউশনের ছাড় চলে এসেছে আমার দেবরের। তো ওনাকে একটু নাস্তা দিতে হবে আর আরাফাতকেও বিকালে নাস্তা তৈরি করে দিব। সেজন্য একটু স্যান্ডউইচ বানাবো ভাবছি। তো ডিম সিদ্ধ করে নেওয়ার পর যখন মিওনেজটা বের করেছি, মিওনেজের দেখতেছি যে ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। আসলে এটা আর এখন খাওয়া যাবে না। তো ডিম ওটা ওভাবে রেখে দিয়ে আবার নতুন করে ডিম ভেঙে দিয়ে তারপর হচ্ছে পাউরুটি একটু ভেজে দিলাম শুধু। আর এখন এটাকে একটু ফেলে দিচ্ছি আর জারটাকে পরিষ্কার করে নিব। এখন ফাস্ট ফুড এগুলো তো টোটালি খাওয়া বন্ধ হয়ে গিয়েছে, প্যাকেটজাত প্লাস ডিব্বাজাত সব খাবার, এই জন্য আর দেখাও হয়নি। তো এটাকে এখন ফেলে দিয়ে জারটা গরম পানির মধ্যে ফুটিয়ে তারপরে যে প্লাস্টিক যে মানে স্টিকার আছে এটাকে উঠিয়ে নিচ্ছি। গরম পানির মধ্যে কিন্তু এভাবে সুন্দর খুব তাড়াতাড়ি স্টিকার উঠানো যায়। আপনার চাইলে কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে পারেন। আমি জানি না আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লেগেছে, ভালো কিংবা মন্দ লাগা কমেন্টস করে কিন্তু আপনারা জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।